আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে জব বার্তা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় হলো হাউ টু ক্র্যাক WBCS ইন 35 ডেজ। ঠিক আছে, তোমরা জানো যে WBCS প্রিলিমিনারি পরীক্ষায় মোট 8টা সাবজেক্ট থাকে। প্রথমে ইংরেজি, তারপর ইন্ডিয়ান হিস্ট্রি, তারপর হলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, 4 নম্বরে জিওগ্রাফি, 5 নম্বরে মেন্টাল অ্যাবিলিটি, 6 নম্বরে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, 7 নম্বরে জেনারেল সায়েন্স, 8 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিটা সাবজেক্টেই 25 নম্বরের করে প্রশ্ন হয়। ঠিক আছে, তাহলে মোট নাম্বার হলো 200। এবার দেখো, এখানে আমি দুটো ক্যাটাগরি রেখেছি। একটা হলো তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য, আর একটা হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য। এবার প্রথমে আমরা আলোচনা করব আর্টস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য। সেখানে প্রথমে ইংলিশ তোমাদেরকে টার্গেট রাখতে হবে 18 থেকে 20 মার্কস। ইন্ডিয়ান হিস্ট্রি টার্গেট রাখতে হবে 20 থেকে 22 নাম্বার। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট টার্গেট রাখতে হবে 22 থেকে 24 নাম্বার। জিওগ্রাফি টার্গেট রাখতে হবে 20 নাম্বারের জন্য। মেন্টাল অ্যাবিলিটি 15 নাম্বার। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 18 নাম্বার। জেনারেল সায়েন্স 8, কারেন্ট অ্যাফেয়ার্স 8 থেকে 10। এবার দেখো, আমি কিছু সাবজেক্টকে রেড কালারে, কিছু সাবজেক্টকে ব্লু কালারে এবং কিছু সাবজেক্টকে তোমার ব্ল্যাক কালারে লিখেছি। তোমাদেরকে মেন ফোকাস যেটা এখানে করতে হবে সেটা হলো রেড কালারের সাবজেক্টগুলোর উপর। কারণ ওই রেড কালারের সাবজেক্ট যেটা টার্গেট মার্কস আছে সেই অনুযায়ী যদি তোমরা মার্কস অর্জন করতে পারো তাহলে কিন্তু তোমাদের WBCS প্রিলিমিনারি ক্র্যাক হবেই হবে। ঠিক আছে, আর সাধারণত মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে ওখানে 15 নাম্বার রেখেছি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য। কিন্তু কোশ্চেনের লেভেল যেরকম হয়, যদি ছাত্ররা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্ররাও যদি একটু প্র্যাকটিস করে তাহলে 18 থেকে 20 নাম্বার মেন্টাল অ্যাবিলিটিতে কিছু ব্যাপার নয়। ঠিক আছে, আর জেনারেল সায়েন্সে 8 মার্কস আর কারেন্ট অ্যাফেয়ার্সে 8 থেকে 10 মার্কস। তবে আমি তোমাদেরকে বলবো জেনারেল সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স অতটা ভালো করে প্রিপারেশন না নিলেও চলবে। তোমরা যদি এই যে রেড আর ব্লু কালারের যে সাবজেক্টটা আছে মেন্টাল এবিলিটি, ওইটাকে নিয়েই যদি প্রিপারেশন ভালো করে করতে পারো তাহলে কিন্তু এই 50 নাম্বারকে অ্যাভয়েড করে 150 নাম্বারের জন্য প্রিপারেশন যদি ভালো করে করো, ঠিক আছে, তাহলে কিন্তু 120 নাম্বার তোলা কিছু ব্যাপার নয়। এবার দেখো সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের জন্য প্রথমে ইংলিশ 18 থেকে 20 মার্কস, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি। ঠিক আছে, ইন্ডিয়ান হিস্ট্রিতে 16 থেকে 18, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে 16 থেকে 18, জিওগ্রাফিতে 16, মেন্টাল এবিলিটিতে 24। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টদের কাছে 25-এর 25 পাও মেন্টাল এবিলিটিতে কিছু ব্যাপার নয়, কোশ্চেন লেভেল যেরকম থাকে। ঠিক আছে, একটু প্র্যাকটিস করলেই তোমরা 24 থেকে 25-এর মধ্যে নাম্বার আরামসে পাবে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি এটা তোমাদের কাছে নতুন সাবজেক্ট। ঠিক আছে, এমনকি আর্টসের স্টুডেন্টদের কাছেও এটা অনেক ক্ষেত্রে নতুন সাবজেক্ট। তোমরা চেষ্টা করো এটাই যেন 16 তুলতে পারো। তারপর আছে আমার জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে বলবো সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে তোমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু সায়েন্স, সেই জন্য তোমরা এটাকে ভালো করে মোটামুটি প্রিপারেশন নেবে যাতে তোমরা 18 তুলতে পারো। এবার কারেন্ট অ্যাফেয়ার্স, আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্সটা অ্যাভয়েড করাই ভালো, কারণ এই কম সময়ের মধ্যে এতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়ে শেষ করতে পারবে না। তোমাদেরকে যে কটা সাবজেক্ট বলেছি ও কটা সাবজেক্টে যদি ভালো করে ওই রেড আর ব্লু কালারের সাবজেক্টগুলোকে যদি প্রিপারেশন নাও তাহলে কিন্তু WBCS প্রিলিমিনারি 35 দিনের মধ্যে ক্র্যাক করা সম্ভব। ঠিক আছে, এবার আমরা যাব, দেখো ইংলিশ। এই ইংলিশে আছে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ম, ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, এই সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ম, ওয়ার্ড তোমরা ভালো করে করবে। WBCS এর বিগত যে 10 বছরের কোশ্চেন পেপার আছে সেটাকে সলভ করবে এবং সেখান থেকে ভোকাবুলারি বিষয়ে যত রকম কোশ্চেন এসছে তোমরা সেটাকে মুখস্থ করবে। আর SSC CGL সলভ পেপার, SSC CGL এর 10 বছরের যে সলভ পেপার আছে সেটাকে সলভ করবে, কারণ WBCS প্রিলিমিনারি আর SSC CGL এর কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেম। সেই ক্ষেত্রে তোমরা যদি SSC CGL এর ভোকাবুলারি পার্টটাকে যদি কমপ্লিট করতে পারো তাহলে দেখবে WBCS প্রিলিমিনারি পরীক্ষা ক্র্যাক করা ইংলিশটা কিছু ব্যাপার নয়, ভোকাবুলারি পার্টটা। কারণ আমি দেখেছি SSC CGL থেকে প্রচুর প্রশ্ন, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ওয়ান ওয়ার্ডস প্রচুর আছে WBCS প্রিলিমিনারিতে। ঠিক আছে,
তাই একটু ওইগুলোকে ভালো করে করে নেবে। এবার বলছি সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড ইডিয়ম, এই বিষয়ে আমি ভিডিও তৈরি করছি তোমাদের জন্য, তৈরি করা চলছে। আর প্রতিটা ভোকাবুলারিকে কীভাবে সহজে ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করছি। সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, যদি তোমরা WBCS প্রিলিমিনারি ক্র্যাক করতে চাও আর ভোকাবুলারিটাকে যদি স্ট্রং করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, ঠিক আছে? আর বেল আইকনে প্রেস করতে হবে, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা যেন নোটিফিকেশন পাও। আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিওটাকে দুবার দেখে নিলেই কিন্তু তোমাদের মোটামুটি ভোকাবুলারির পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আর ওই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবার থাকবে ফ্রেজাল ভার্ব আর প্রিপোজিশন। ফ্রেজাল ভার্ব আর প্রিপোজিশনটা তোমরা করবে অবজেক্টিভ জেনারেল ইংলিশের যে বইটা আছে সেটা থেকে, ঠিক আছে? এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কিন্তু একটু কঠিন হয়, তবে ফ্রেজাল ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন তোমরা করবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অনেকটা কভার হয়ে যাবে, ঠিক আছে? আর যেদিকে এক্সট্রা করতে হবে সেটা হচ্ছে আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এই দুটো থেকে কিন্তু WBCS প্রিলিমিনারিতে প্রতি বছর প্রশ্ন আসে, তাই সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টটা আর আর্টিকেলটা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? আর বলছি তোমরা যারা WBCS প্রিলিমিনারির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো প্রচুর প্রশ্ন সলভ করার জন্য। আর আমরাও একটা প্রতিদিন 10 নাম্বারের কুইজ আনবো, যাতে করে তোমাদের অভ্যাসটা ভালো থাকে। প্রিলিমিনারির আগে পর্যন্ত প্রতিদিন 10টা করে কোশ্চেন যদি প্রতিদিন সলভ করো, তাহলে প্রিলিমিনারি যদি 30টা সেটও আনি, 30টা কুইজে যদি হয়, ঠিক আছে, ওই 30টা সেটে তোমাদের 300টা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? প্রতিদিন 10 মিনিট করে ওই কোশ্চেনগুলো আমি যেগুলো আপলোড করব কুইজ, সেই কুইজের সেটগুলো সলভ করবে। তাতে ইংরাজি থাকবে, ইতিহাস থাকবে, ভূগোল থাকবে, প্রতিটা সাবজেক্ট WBCS প্রিলিমিনারিতে যা পড়ে সেগুলো কিন্তু আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেব, তোমরা সেটা সলভ করে নেবে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাব ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রিতে দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ওখান থেকে আসে 1 নাম্বার। রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট, ওখান থেকে আসে 1 থেকে 2 নাম্বার। মৌর্য পিরিয়ড, ওখান থেকে আসে 1 থেকে 3 নাম্বার। সুলতান এজ থেকে 1 থেকে 5 নাম্বার। মুঘল এম্পায়ার, ওখান থেকে 1 থেকে 5 নাম্বার। রিজিওনাল কিংডম, ওখান থেকে আসে 1 থেকে 3 নাম্বার। এই যে রেড কালারের যে চ্যাপ্টারগুলো আমি দিয়েছি ওগুলোকে প্রথমে করবে, কারণ ওখান থেকে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে, যেমন মুঘল এম্পায়ার, সুলতান এজ, ঠিক আছে? ওই টোটাল রেড কালারের চ্যাপ্টারগুলোকে আগে মুখস্থ করবে, তার সঙ্গে সঙ্গে 10 ইয়ার্স WBCS এর শর্ট পেপারটা করে নেবে। ওটা করতে 1 থেকে 2 দিন লাগবে। আর পুরোনো পেপারগুলো থেকে প্রচুর প্রশ্ন রিপিট হয়, 3 থেকে 4 নাম্বারের প্রশ্ন আসে প্রতি বছর। এরপর 2019-এ যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো ভেদিক এজ, অ্যানসিয়েন্ট বেঙ্গল, সাউথ ইন্ডিয়া, এগুলো থেকে 1 নাম্বার করে প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর। আচ্ছা, এখানে যে বইটা করতে হবে সেখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি বইটা। এই বইটা তোমরা পড়বে, এটা খুবই ভালো বই। এবার আসলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা মডার্ন ইন্ডিয়া। এই মডার্ন ইন্ডিয়াটা আমরা পড়বো দুটো পার্টে। প্রথমে তোমাদেরকে করতে হবে গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয়, এটাকে একবারে মুখস্থ করে রাখবে। এখান থেকে 2 থেকে 5 নম্বরের প্রশ্ন আসে। অ্যাসোসিয়েশন, নিউজ পেপার অ্যান্ড বুকস থেকে 3 থেকে 7 নম্বরের প্রশ্ন আসে। রিভোল্ট, ট্রাইবাল রিভোল্ট, তারপর তোমাদের সন্ন্যাসী বিদ্রোহ, এই ইত্যাদি থেকে 1 থেকে 2 নম্বরের প্রশ্ন আসে। রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট থেকে আসে 1 নম্বরের প্রশ্ন। এডুকেশনাল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, উডের ডেসপেজ ইত্যাদি, মানে এডুকেশনের ক্ষেত্রে ইংরেজরা যে যে পরিবর্তন করেছিল বা যে যে স্কিম এনেছিলেন সেইগুলোকে এখানে পড়তে হবে। আর কালচারাল ডেভেলপমেন্ট, সতীদাহ প্রথা, বিধবা বিবাহ ইত্যাদি জিনিসগুলো এখানে পড়তে হবে। এখান থেকে 1 থেকে 2 নম্বরের প্রশ্ন আসে প্রতি বছর। এবার রিভোল্ট অফ 1857, রিভোল্ট অফ 1857 থেকে 8 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে? এখানে কে কি বই লিখেছিল 1857 বিদ্রোহের সময়, কে ঐতিহাসিক কি মন্তব্য করেছিল 1857 সম্পর্কে, কে কোথা থেকে যুদ্ধ করছিল, প্রথম বিদ্রোহ কোথায় ঘোষণা হয়েছিল ইত্যাদি বিষয় নিয়ে। আর এখানে তোমরা অবশ্যই করবে 10 ইয়ার্স WBCS এর সলভ পেপারটা প্র্যাকটিস করে নেবে সঙ্গে সঙ্গে। ওই 1 থেকে 2 দিন লাগবে সলভ করতে, টোটাল ওটাকে মুখস্থ করে নেবে। আর মিসেলেনিয়াস থেকে 3 থেকে 5 নাম্বার। এবার পার্ট 2-তে দেখে নাও INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 থেকে ইন্ডিয়ান
ন্যাশনাল কংগ্রেসের যে পথ চলা শুরু হয়েছিল সেখানে কে প্রতিষ্ঠাতা কে, আর 1907 সালে সুরাট স্প্লিটের কে প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে, ইত্যাদি। 1906 সালে দাদাভাই নৌরোজি কোন অধিবেশনে প্রথম স্বরাজ কথাটা ইউজ করেছিলেন, ইত্যাদি জিনিসকে নিয়ে। ফ্রিডম স্ট্রাগল থেকে আসবে 3 থেকে 8 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। নরমপন্থী চরমপন্থী অনুশীলন সমিতি, গান্ধীজির আন্দোলন ইত্যাদি থেকে 3 থেকে 8 নম্বরের প্রশ্ন আসে। এবার গান্ধিয়ানেরা 1915 থেকে গান্ধীজি যখন ভারতে আসলেন এবং কংগ্রেসে যোগদান করলেন, তখন থেকে গান্ধীজি যে সমস্ত বিদ্রোহ ঘোষণা করেছিলেন, যে সমস্ত আন্দোলন শুরু করেছিলেন, সেখান থেকে 1 থেকে 3 নম্বরের প্রশ্ন। আর মুসলিম পলিটিক্স, ওখান থেকে জিন্না, তারপর মুসলিম লীগ কবে তৈরি হয়েছিল ইত্যাদি জিনিসকে নিয়ে 1 থেকে 2 নম্বরের প্রশ্ন আসে। আর নেতাজিকে নিয়ে 1 থেকে 2 নম্বরের প্রশ্ন আসে। আর মিসেলিনিয়াস থেকে 1 থেকে 7। এখানে তোমাদেরকে যেগুলো রেড কালারে দিয়েছি চ্যাপ্টারগুলো, ওটাকে ভালো করে পড়বে। ওটার পড়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কি করতে হবে, 10 বছরের পেপার সলভ করতে হবে। সলভ করলে দেখবে ওই ইতিহাসে 20-র উপরে পাওয়া ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে কিছু ব্যাপার নয়, কারণ এই যে চ্যাপ্টারগুলো খুব ছোট ছোট চ্যাপ্টার এবং খুব ভালো নাম্বার টানা যায়। আর এটা তোমাদের মেনে খুব হেল্প করবে, WBCS মেনে। এবার দেখো জিওগ্রাফি। জিওগ্রাফিতে তাহলে কি পড়তে হবে? জিওগ্রাফিতে পড়তে হবে ফিজিওগ্রাফিক ডিভিশন, 2 থেকে 6 নম্বরের প্রশ্ন আসে। রিভার অ্যান্ড প্রজেক্ট 1 থেকে 3 নম্বরের প্রশ্ন আসে। রিসোর্স অফ ইন্ডিয়া এখান থেকে 1 থেকে 3 নম্বরের প্রশ্ন আসে। ইকোনমিক জিওগ্রাফি থেকে 1 থেকে 5 নম্বরের প্রশ্ন আসে। ওয়েস্ট বেঙ্গল থেকে 2 থেকে 6 নম্বরের প্রশ্ন আসে। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য, ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা স্পেসিফিক চ্যাপ্টার থাকে, ওই জন্য এটাকে একটু ভালো করে পড়বে। আর দেখো রিভার অ্যান্ড প্রজেক্ট, এই বিষয়ে আমি ট্রিক সহ কিভাবে প্রজেক্টগুলোকে, রিভার প্রজেক্টগুলোকে মনে রাখবে, সেই জন্য আমি ট্রিক সহ ভিডিও আনবো, ঠিক আছে। তোমরা একটু নজর রাখো, খুব সত্তর ওটা আমি আপলোড করব। রিসোর্স অফ ইন্ডিয়া কীভাবে ট্রিক্সের মাধ্যমে মনে রাখবে, একটু ওটাকেও একটা ট্রিক্সের সঙ্গে নিয়ে আসবো, ঠিক আছে। ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এরপর 2019-এ যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, সেটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ইরিগেশন 1 নম্বরের প্রশ্ন আসবে। সয়েল অ্যান্ড ভেজিটেশন 1 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। ফিজিক্যাল জিওগ্রাফি 1 থেকে 2 নম্বর, ক্লাইমেট থেকে 1 থেকে 2, এনভায়রনমেন্ট থেকে 1 নম্বর। আর সেন্সাস থেকে তোমরা জানো যে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে, এবছরও আসবে। ওই জন্য 2011 সেন্সাসটা ভালো করে পড়ে রাখো। আর তার সঙ্গে সঙ্গে 10 বছরের সল্ট পেপারটা তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে। কারণ শুধু পড়লেই হবে না, প্র্যাকটিস করতে হবে, যাতে করে তুমি বুঝতে পারবে যে তোমার পড়াটা কতটা হয়েছে বা প্রিপারেশন কেমন। এরপর হচ্ছে মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটিতে 2টো বিষয় থাকে, একটা হচ্ছে জিআই জেনারেল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ম্যাথামেটিক্স। জেনারেল ইন্টেলিজেন্সে 12 থেকে 15 নম্বরের প্রশ্ন আসে, ম্যাথামেটিক্সে 8 থেকে 12 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে। এবার দেখো জেনারেল ইন্টেলিজেন্স। জেনারেল ইন্টেলিজেন্সে তোমাদেরকে প্রথমে করতে হবে অ্যানালজি, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর প্রশ্ন আসে 1 থেকে 4 নম্বরের। সিরিজ কমপ্লিশন থেকে 1 থেকে 4, কোডিং ডিকোডিং থেকে 2 থেকে 5, ব্লাড রিলেশন থেকে 1 থেকে 2, আর ডাইরেকশন থেকে 1 থেকে 2। এরপর এগুলো ভালো করে অভ্যাস করার পর এই জাতীয় কোশ্চেন 10 বছরের পেপার থেকে সলভ করবে। আর তার সঙ্গে সঙ্গে এগুলো হয়ে গেলে করবে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার 1 থেকে 2, র্যাঙ্কিং টেস্ট 1 থেকে 3, সিটিং অ্যারেঞ্জমেন্ট 1 থেকে, ওখানে 1 নম্বরের প্রশ্ন আছে, ঠিক আছে। এবার আমরা চলে যাব ম্যাথামেটিক্স। এবার ম্যাথামেটিক্সে দেখো করতে হবে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিমস, পার্সেন্টেজ অ্যান্ড প্রফিট, পার্টনারশিপ, ডিভিজিবিলিটি। এই কয়েকটা চ্যাপ্টার যদি এখন থেকে ভালো করে ধরে ধরে করতে পারো প্র্যাকটিস, আর 10 বছরের পেপার থেকে সলভ করে নিতে পারো, তাহলে কিন্তু এখানে 8 থেকে ম্যাথামেটিক্সে 8 থেকে 10 নাম্বার পাওয়া কিছু ব্যাপার নয়। তাহলে জিআই আর ম্যাথামেটিক্স এই দুটোকে যোগ করে তুমি কিন্তু একটা ভালো স্কোর করতে পারো। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মিনিমাম 15 আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে, আর মিনিমাম 22 থেকে 24 কি 25-এর 25 তোলা সায়েন্সের স্টুডেন্টদের কাছে খুবই সহজ। এইবার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমরা আগে কখনো হয়তো পড়োনি ক্লাসে, হয়তো খুব কম ছাত্র এটা পড়েছে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। ইন্ডিয়ান পলিটির প্রিপারেশন কিভাবে নেব, বা এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ বলতে তোমার রাষ্ট্রপতি, রাজ্যপাল ইত্যাদি এর আন্ডারে যেগুলো পড়বে সেগুলো এক্সিকিউটিভের কোটায় পড়ে। সেটা হচ্ছে 1 থেকে 2 নাম্বার। রিলেশনস বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট, ওখান থেকে 1 থেকে 3 নাম্বার। ফ্রেমিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে, ওখান থেকে 2 থেকে 4 নাম্বার। এই যে রেড কালারের যে চ্যাপ্টারগুলো আছে,
এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এমনকি মেনেও তুমি প্রচুর প্রশ্ন পাবে, প্রচুর প্রশ্ন এই কয়েকটা চ্যাপ্টার থেকে। পার্লামেন্ট থেকে 1 নাম্বার, জুডিশিয়ারি থেকে 1 নাম্বার, অ্যামেন্ডমেন্ট থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে, যেমন কথায় ধরো 1976-এর অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ থেকে 1 নাম্বার। আর এর সঙ্গে সঙ্গে 10 বছরের প্রশ্ন অবশ্যই সলভ করবে। আর এর সঙ্গে হচ্ছে তোমার ছায়া প্রকাশনী যে ভারতীয় সংবিধান, ও বইটা পড়তে পারো, অথবা দিশা পাবলিকেশনে আইএএস পরীক্ষার জন্য যে বইটা প্রকাশিত হয়, কনসেপচুয়াল বইটা, কম্পেন্ডিয়াম, ওটাও তুমি কিন্তু পড়তে পারো। এবার ইকোনমিতে দেখো, এগ্রিকালচার 1 থেকে 2 নাম্বার, ব্যাংকিং সিস্টেম 2 থেকে 3 নাম্বার, বেসিক কনসেপ্টস অফ ইকোনমি 1 থেকে 3 নাম্বার, 5 ইয়ার প্ল্যানস ওখান থেকে 1 থেকে 3 নাম্বার। এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসে। ইন্ডিয়ান ফিসক্যাল অ্যান্ড মনিটারি সিস্টেম ওখান থেকে 1 থেকে 3 নাম্বার, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস রিফর্ম অ্যান্ড এলপিজি ওখান থেকে 1 নাম্বার, মিসেলেনিয়াস থেকে 3 থেকে 4 নাম্বার, ঠিক আছে। ইকোনমিটা তুমি তুলসী পাবলিকেশনের বই অথবা দিশা পাবলিকেশনের বই থেকে পড়ে নিতে পারো ইকোনমিটা। আর তোমাকে বলবো, এই প্রিলিমিনারির জন্য এই অল্প সময়ের মধ্যে লক্ষ্মীকান্তের বই পড়ার দরকার নেই ইন্ডিয়ান পলিটির জন্য, ঠিক আছে। তার প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের বইটা কিন্তু আইএস এর জন্য লেখা হয়েছে পার্টিকুলারলি। ডাব্লিউবিসিএস পরীক্ষা যদি তুমি লক্ষ্মীকান্ত পড়তে যাও, তাহলে কিন্তু শুধুমাত্র মেনের জন্য কয়েকটা স্পেসিফিক চ্যাপ্টারই পড়তে পারো, ঠিক আছে। ওটাকে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমি তোমাদেরকে যে বইটা বলছি ওটা যদি পড়ো, ওই 2টা বইয়ের মধ্যে যে কোনো একটা বই, তাহলে কিন্তু যথেষ্ট ডাব্লিউবিসিএস এর স্পেসিফিকভাবে প্রিলিমিনারির জন্য। যদি মেনের জন্য লক্ষ্মীকান্ত কিছু চ্যাপ্টার তোমরা পড়তে পারো। এবার হচ্ছে জেনারেল সায়েন্স আর হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স। আমি প্রথমেই বলবো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তার প্রধান কারণ এই কম সময়ের মধ্যে তোমরা কম সাবজেক্টের উপরে যত বেশি ফোকাস করতে পারবে ততই ভালো। কারণ বেশি সাবজেক্ট যদি এই সময় পড়তে চাও, তাহলে কিন্তু এই কম সময়ের মধ্যে তোমরা প্রিপারেশনটা ভালো করে নিতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলবো, ওই যেগুলো আমি বলেছি ওগুলো ভালো করে ফোকাস করো। আর আমাদের এখানে চ্যানেলে কুইজ আপলোড হবে, ওই 300টা কুইজ তোমরা সলভ করবে, প্রতিদিন 10টা করে প্রশ্ন থাকবে। তার সঙ্গে সঙ্গে আমি ট্রিক্সের সঙ্গে ভোকাবুলারি তোমাদের জন্য নিয়ে আসছি, যাতে ভোকাবুলারি তোমাদের 1 নাম্বারও কাটা না যায়, ঠিক আছে। আর হচ্ছে তার সাথে সাথে আমি বলবো সায়েন্স বেস স্টুডেন্টদের জন্য আমি কিন্তু কিছুই লিখিনি। তার প্রধান কারণ কথায় ধরো কোর্স ওখান থেকে 3 বছর আগে একটা কোশ্চেন এসেছিল, আবার কবে আসবে তার ঠিক নেই। ওই জন্য স্পেসিফিকভাবে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে সাজেশন দেওয়া খুবই কঠিন। তবে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে যেহেতু তাদের ব্যাকগ্রাউন্ড আছে, তারা কিন্তু সলভ করতে পারবে, খুব কঠিন প্রশ্ন পড়ে না। ওই জন্য তোমরা কি করবে, মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের যে বইগুলো আছে সেটাকে ভালো করে পড়ো। তার সঙ্গে সঙ্গে 10 বছরের প্রশ্ন সলভ করো। আর তার সঙ্গে সঙ্গে তোমরা কি করতে পারো, ওই জেনারেল সায়েন্সের যে আরিয়ান্টের যে বইটা আছে, এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, ওটাকে একবার পড়ে নিতে পারো, তাহলেই কিন্তু এনাফ, ঠিক আছে। তবে কারেন্ট অ্যাফেয়ার্সে হাত না দেওয়াই ভালো। কিন্তু কেউ যদি পড়তে চাও বা কারো যদি পড়া ছিল তাহলে তো খুবই ভালো, কিন্তু কেউ যদি দেখতে চাও তাহলে অ্যাচিভার্স, জর্জ টেলিগ্রাফ থেকে প্রকাশিত অ্যাচিভার্সের যে ইয়ারবুকটা, সেই ইয়ারবুকটা একবার ঘেঁটে দেখতে পারো। বন্ধুরা, তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আর আমি বলছি, যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে তোমরা সফল হবেই হবে, ঠিক আছে। আর আমি ভিডিও আনছি, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি বলছি তোমরা অবশ্যই পারবে।